Hello, my students. Today I am here with the poem The North Sea. The poem is written by Philip Larkin. The poet Philip Larkin was a renowned English poet and novelist. কবি ফিলিপ লার্কিন ছিলেন একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং একজন ঔপন্যাসিক। Here in this poem, the poet has given his experience of the hard reality of our life in the society. কবি এখানে আমাদের জীবনের কঠিন বাস্তব সম্পর্কে তার অভিজ্ঞতাকে তুলে ধরেছেন। Actually, this poem, The North Sea, is an allegorical poem with an inner meaning and an apparent meaning. এই কবিতাটি হচ্ছে একটা রূপকধর্মী কবিতা, একটা সিম্বলিক পোয়েম, প্রতীকী কবিতা, যার একটা আভ্যন্তরীণ অর্থ আছে আর একটা বাহ্যিক অর্থ আছে। এখানে তিনটি জাহাজের কথা বলা হচ্ছে। এবার বলছে যে দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস, তিনটি জাহাজের ভ্রমণের কথা বলা হচ্ছে, দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন, যে তিনটি জাহাজ রওনা দিয়েছে ভিন্ন ভিন্ন গন্তব্যস্থলের দিকে। হোয়াইল টু শিপস রিটার্ন, যখন দুটো শিপ জাহাজ ফিরে আসছে, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড অ্যান্ড ফেস পেরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তখন তৃতীয় জাহাজ যেটা হচ্ছে দ্য নর্থ শিপ, থার্ড শিপ যেটা নর্থ শিপ, এই জাহাজটি কিন্তু it has kept its journey continuous amidst perils and obstacles, and in this sense it has become a symbol of aspiration, এবং সেই অর্থে এই জাহাজটি একটা আকাঙ্ক্ষার প্রতীক, যে আকাঙ্ক্ষাটা that overcomes all obstacles, that helps us to overcome all obstacles in our lives. আমাদের জীবনে যে কোনো বাধাকে অতিক্রম করতে এই ধরনের অ্যাসপিরেশন সাহায্য করে। সেই যে অ্যাসপিরেশন বা ইন্সপিরেশন, তারই প্রতীকের কাজ করছে এই থার্ড শিপটা, যেটা নর্থ শিপ। তাহলে আমি প্রথমে এর বাহ্যিক অর্থটা পড়ছি, তারপর আমি ইনার মিনিং নিয়ে আলোচনা করছি। দেখো, কবিতাটি 6টা স্ট্যান্ডায়, প্রত্যেক ইচ স্ট্যান্ডে কন্টেন্স 4 লাইন্স। আমি কবিতাটি পড়ছি। কবি প্রথমেই বলছেন যে আই শ 3 শিপস গো সেলিং বাই ওভার দ্য সি, দ্য লিফটিং সি। কবি বলছেন যে আমি দেখলাম 3টি জাহাজ সমুদ্রে পাড়ি দিতে, এবং সমুদ্রটা কেমন? লিফটিং, দ্যাট মিনস নট কোয়াইট, নট কাম। দ্য সি ইজ ফুল অফ ওয়েভস, ঢেউ বা তরঙ্গে পরিপূর্ণ এরকম একটা সমুদ্র, উত্তাল সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। আর কবি বলছেন সকালের আকাশে বাতাস বয়ে চলেছে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি। ঠিক এইরকম একটা মুহূর্তে, ওয়ান বলতে এখানে দ্যাট মিনস দ্যাট রেফার্স টু দ্য থার্ড শিপ। এই নর্থ শিপ, যেটা নর্থ শিপ, ওয়াজ রিগড মিনস ইকুইপড অর ডেকোরেটেড ফর আ লং জার্নি। এই তৃতীয় শিপটা প্রস্তুত একটা দীর্ঘ ভ্রমণের জন্য। তাহলে
প্রথম 4টে লাইনে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রটা উত্তাল সমুদ্র। এই সময় 3টি জাহাজ রওনা দিয়েছে, আর তৃতীয় জাহাজটি প্রস্তুত তার দীর্ঘ ভ্রমণের জন্য। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম জাহাজটি কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে, ওভার দ্য সি। দ্য রানিং সি, সিটা কেমন? সিটা হচ্ছে রানিং, মুভিং, চলমান সি। সেই চলমান সমুদ্রের ওপর ফার্স্ট যে শিপ সেটা পশ্চিম দিকে রওনা দিচ্ছে। তার মানে এখানে দ্য সি ইজ ফেভারেবল টু দ্য ফার্স্ট শিপ। সি কিন্তু এখানে সমুদ্রটা কিন্তু অনুকূল প্রথম জাহাজটির প্রতি, অর্থাৎ প্রথম জাহাজটির স্রোতের অনুকূলে পাড়ি দিচ্ছে। অ্যান্ড বাই দ্য উইন্ড, পরে আমরা দেখতে পাচ্ছি, দেখো, বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেস্ট। এখানে অল অ্যালং উইথ দ্য ফার্স্ট শিপ ওয়াজ পজেস্ট বাই দ্য উইন্ড। এখানে দ্য উইন্ড কী করছে না, স্টার্টেড কন্ট্রোলিং দ্য ফার্স্ট শিপ, অর্থাৎ ইট ইজ কোয়াইট ন্যাচারাল দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং টুয়ার্ডস দ্য ওয়েস্ট। বাতাসটা পশ্চিম দিকেই বইছিল। সমুদ্র এখানে যেহেতু রানিং বলেছে, চলমান, বাতাস পশ্চিম দিকে বইছে, আর জাহাজটা পশ্চিম দিকে যাচ্ছে। তার মানে এখানে জাহাজটি, ফার্স্ট জাহাজটা তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে, এটা আমরা পরিষ্কার আমাদের কাছে। অ্যান্ড ক্যারি টু আ রিচ কান্ট্রি, তাহলে খুব সহজেই দ্য উইন্ড কী করছে না, জাহাজটিকে তার গন্তব্যস্থল দিকে পৌঁছে দিচ্ছে। দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, টুয়ার্ড দ্য ইস্ট। দেখো, দ্বিতীয় জাহাজটি সেটা গন্তব্যস্থল কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার, ইট ইজ ক্লিয়ার, অবভিয়াসলি দ্য সেকেন্ড শিপ had to face many obstacles, many perils while it was going towards the east, যখন এটা যাচ্ছিল পূর্ব দিকে। কারণ হাওয়াটা যেহেতু বইছে পশ্চিম দিকে, তাহলে পূর্ব দিকটা সেকেন্ড জাহাজটাকে কিন্তু প্রতিকূলতার মধ্যে তাকে যেতে হচ্ছে। ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, এখানে সমুদ্রটাকে বলছে কি কোয়েকিং। কোয়েকিং মিনস এখানে স্টারিং, ট্রেমলিং। এবং এই যে সমুদ্র, এটা কিন্তু জাহাজের প্রতিকূল অবস্থা সৃষ্টি করছে। জাহাজটিকে কিন্তু কোনো রকম কোঅপারেট করছে না, বরং প্রতিবন্ধকতার কাজ করছে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। এখানে দ্য উইন্ড হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ বিস্ট হুইচ ইজ এনগেজড টু অ্যাটাক ইটস প্রে। দেখো, এখানে বাতাসটা একটা পশুর মতো। একটা পশু যেমন তার শিকারের যেমন গতিকে রোধ করে দেয়, এখানে পশুটা একটা শিকারী পশু, যে তার শিকারের গতি রোধ করে দেয়, তাকে আক্রমণ করে, ঠিক সেই রকম বাতাসটাও দ্য সেকেন্ড শিপকে কী করছে, তার গতি পথ রোধ করে দিচ্ছে, তাকে যেন আক্রমণ করছে। এবং অ্যাজ এ রেজাল্ট দ্য সেকেন্ড শিপ ইজ কম্পেলড টু স্টপ ইটস জার্নি। এখানে বলছে টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, মানে দ্য সেকেন্ড শিপ কী করলো না, স্টপড ইটস জার্নি। ক্যাপটিভিটি মানে এখানে ইমপ্রিজনমেন্ট, মানে স্টপড ইটস জার্নি বিকজ অফ দ্য আনফেভারেবল উইন্ড। প্রতিকূল একটা, যেহেতু বাতাসটা উল্টো দিকে বইছিল, অর্থাৎ পশ্চিম দিকে বইছিল, যার জন্যে এরকম প্রতিকূল
বাতাসের জন্য কী করলো না, শিপটা তার গতি থামিয়ে দিল, অর্থাৎ এখানেই সে নঙ্গর করল। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি, দেখ, দ্য থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটা উত্তরের দিকে পাড়ি দিল। ওভার দ্য সি, দ্য ডার্কনিং সি, এখানেও কিন্তু ডার্কনিং মিন্স ইনক্লিমেন্ট একটা ওয়েদার, এখানে সমুদ্র কিন্তু আনফেভারেবল, নট ফেভারেবল ফর দ্য থার্ড শিপ। এবং আর কি দেখতে পাচ্ছি, বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফর, নো ব্রেথ অফ উইন্ড কেম ফর, কোনো শ্বাস প্রশ্বাসের যে বাতাস অনুভব করা যায় সেই রকমও কোনো বাতাসের অনুভূতি সেখানে পাওয়া গেল না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, এবং আর কি বলা হচ্ছে, জাহাজের যে পাটাতন ডেক্স শোন, যেন সেখানে সেটা যেন কিরণ দিচ্ছিল। ফ্রস্টলি, ফ্রস্টলি আগেই বলেছি যে একটা ডার্কনিং সি মানি এখানে কিসের হিন্টস দিচ্ছে, একটা ইনক্লিমেন্ট ওয়েদার, একটা আনপ্লেজেন্ট ওয়েদার, একটা খারাপ আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তো এই খারাপ আবহাওয়া মানে হচ্ছে এখানে তুষারপাত বা ঝড় আসার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তার মানে এই যে সমুদ্রের মানে যে থার্ড শিপের যে পাটাতনে সেখানে কি হচ্ছে না, সেটা তুষারের দ্বারা আবৃত, এবং সেই সাদা তুষার যেন কী করছে, চকচক করছে পাটাতনগুলো। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, এবং উত্তরের আকাশটাকে কেমন দেখাচ্ছে, খুব উঁচু হয়ে এবং কালো হয়ে দেখা দিচ্ছে উত্তরের আকাশটা। তার মানে ইট অলসো সিম্বলাইজেস এ ব্যাড ওয়েদার। ওভার দ্য প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল সি, এখানে প্রাউড মিন্স অ্যারোগেন্ট, দ্য সি অ্যাপিয়ার্স টু বি অ্যারোগেন্ট, অর্থাৎ নট হাম্বল, খুব উদ্ধত, এবং আনফ্রুটফুল কেন না, এখানে আনফ্রুটফুল বলতে নট ফ্রুটফুল, অর্থাৎ নট ইউজফুল, ইট ইজ ইউজলেস, কার কাছে না, টু দ্য থার্ড শিপ, নন কোঅপারেটিভ টু দ্য থার্ড শিপ, এটা কোনো রকমই থার্ড শিপকে সাহায্য করছে না, তাই তো। আচ্ছা, কারণ কোনো বাতাসের উপস্থিতি ওখানে দেখা যাচ্ছে না, সেই অর্থে দ্য সি ইজ আনফ্রুটফুল, দ্য সি ইজ নন কোঅপারেটিভ। দেখো তারপর বলছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, অর্থাৎ প্রথম জাহাজ এবং দ্বিতীয় জাহাজ, প্রথম জাহাজটি গিয়েছিল পশ্চিম দিকে আর দ্বিতীয় জাহাজটি গিয়েছিল পূর্ব দিকে। দে রিটার্নড হোম হ্যাপিলি অর আনহ্যাপিলি। It is quite natural that the first ship returned happily and the second one returned unhappily. এটা খুবই স্বাভাবিক যে প্রথম জাহাজটি হ্যাপিলি ফিরবে আর দ্বিতীয় জাহাজটি আনহ্যাপিলি ফিরবে, কারণ দ্বিতীয় জাহাজটি দ্য সেকেন্ড শিপ failed to reach its destination, গন্তব্যস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। So it returned unhappily. আর প্রথম জাহাজটি the first ship reached its destination successfully and easily, খুব সহজেই এটা পৌঁছাতে পেরেছিল। সো ইট রিটার্নড হ্যাপিলি, বাট দ্য থার্ড ওয়েন্ট
ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটি এটা অনেক দূর। ইট কন্টিনিউড ইটস জার্নি লং অনওয়ার্ড ইনটু অ্যান আনফরগিভিং সি। হিয়ার আনফরগিভিং মিন্স হার্টলেস, মার্সিলেস, আনকাইন্ড। কেন আনকাইন্ড? না, আগে আমরা দেখেছি দ্য সি ইজ নন কোঅপারেটিভ টু দ্য থার্ড শিপ। ইন দ্যাট সেন্স দ্য সি অ্যাপিয়ার্স মার্সিলেস। এখানে সমুদ্রটাকে তৃতীয় জাহাজটির কাছে মনে হয়েছে কি নিষ্ঠুর, কোনো রকম কোঅপারেশন করেনি, একদম ইনডিফারেন্ট থেকে গেছে। কিন্তু ওয়েদারটা বাজে ছিল। তারপরেই আমরা দেখতে পাচ্ছি আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার, মানে দ্য থার্ড শিপ হ্যাড টু কন্টিনিউ ইটস জার্নি আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার। দেখো, স্টার আমরা অনেক জায়গাতেই দেখেছি অ্যাক্টস অ্যাজ এ গাইড টু দ্য শিপ, বাট হিয়ার দ্য স্টার অ্যাক্টেড এগেনস্ট দ্য শিপ। এখানে স্টারও কিন্তু জাহাজের বিরুদ্ধে কাজ করেছে। আমরা অন্যান্য জায়গায় দেখেছি স্টার মানে দ্যাট মিনস পোল স্টার, ধ্রুবতারা, এটা জাহাজকে দিক নির্ণয়ের কাজে সাহায্য করে। কিন্তু এখানে যেন তারা থেকে যেন আগুন ঝরে পড়ছে, এ ফায়ার স্পিলিং স্টার। আচ্ছা, এখন আমরা ইনার মিনিংটা একটু দেখে নিই। হিয়ার দ্য থ্রি শিপস স্ট্যান্ডস ফর দ্য থ্রি সেকশনস অফ পিপল ইন আওয়ার সোসাইটি। এখানে তিনটি যে জাহাজের কথা বলা হচ্ছে, তিনটি জাহাজ আমাদের সমাজের তিন ধরনের লোকের প্রতীক। দ্য ফার্স্ট শিপ represents those people who are born fortunate, যারা জন্মগত ভাগ্যবান বলা হয়, সেই সমস্ত লোকের জন্য হচ্ছে প্রথম শিপটা। and such people never face any obstacles to achieve success in their lives. We often hear that such people are born with golden spoon in their mouth. আমরা প্রায় শুনে থাকি যে এই ধরনের লোকেরা যে যারা জীবনে কোনো দিন বাধার সম্মুখীন হয় না তাদের লক্ষ্যে পৌঁছাবার জন্য, তাদেরকে বলা হয় কি যে তারা যেন সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে। দেখো, দ্য সেকেন্ড শিপ স্ট্যান্ডস ফর দোজ পিপল হু ক্যান নট bear any obstacles in their lives. They easily surrender to the difficult situation in their life. তারা খুব সহজেই তাদের কঠিন পরিস্থিতিতে তারা হার মেনে যায়। তারা পারে না, they cannot overcome the unfavorable situation in their life. তাদের জীবনের প্রতিকূল অবস্থাকে তারা কাটিয়ে তাদের এগিয়ে চলতে তারা পারে না। এই ধরনের মানুষ কী করে না, they are to return, they are to retreat from their desired aim, তাদের যে আকাঙ্ক্ষিত লক্ষ্য, টার্গেট পয়েন্ট, সেখান থেকে তাদেরকে রিট্রিট পিছিয়ে আসতে হয়। অ্যান্ড অ্যাট লাস্ট দে আর টু চুজ
অ্যানাদার অল্টারনেটিভ অকুপেশন, অল্টারনেটিভ ওয়ে ইন দেয়ার লাইফ। তারা যখন তাদের জীবনের সাকসেস যখন পাচ্ছে না, তারা যখন ব্যর্থ হচ্ছে, দে আর টু সারেন্ডার টু দেয়ার ফেলিওর। তাদের ব্যর্থতার কাছে যখন তারা হার স্বীকার করছে, তখন তাদেরকে অন্য পেশা, অন্য পথ বেছে নিতে হয়। এটা হচ্ছে সেকেন্ড সেকশন অফ পিপল, যেটা হচ্ছে দ্বিতীয় জাহাজটি যার প্রতীক। তৃতীয় জাহাজটা, দ্য থার্ড সেল, স্ট্যান্ডস ফর দোজ পিপল হু আর strong enough to overcome the difficulties, the obstacles in their lives. মানে এখানে বলছে যে তৃতীয় জাহাজটি হচ্ছে সেই সমস্ত লোকের কথা বলছে যাদের মধ্যে যথেষ্ট স্ট্রেংথ রয়েছে, যাদের মধ্যে কারেজ আছে, দে আর courageous enough to keep their journey continuous even in the midst of unfavorable situation. প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু তাদের গতি কিন্তু থামিয়ে রাখে না। And at last they can touch their desired goal. লক্ষ্যকে তারা ছুঁতে পারে, তারা লক্ষ্যে পৌঁছাতে পারে, তাদের আকাঙ্ক্ষিত যে লক্ষ্য। যদিও মানে the act of reaching their goal is not done easily, but in spite of facing many difficult situations, many obstacles, they finally succeed to place themselves in their desired destination. অর্থাৎ অবশেষে তারা তাদের যে আকাঙ্ক্ষিত গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে সফল হয়। এটাই হচ্ছে কবিতার ইনার মিনিং। তোরা ভালো করে বুঝবি, না বুঝতে পারলে আমাকে বলবি। এখানেই শেষ করলাম।